This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশীদের ভারত ছাড়ার হিড়িকের মধ্যেই বড় হুঙ্কার অমিত শাহের। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করব, দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীরা বিপজ্জনক। কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী, নাম না করে তৃণমূল সহ এসআইআর বিরোধীদের তোপ স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কুলুষিত করছে অনুপ্রবেশকারীরা। গুজরাটে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর নিয়ে তৃণমূল সহ বিরোধীদের নিশানা অমিত শাহ। और घुसपैठ को रोकना केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ঠিক কি ভাষায় হুঙ্কার দিয়েছেন শোনালাম আপনাদের। এবং তারপরে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে তৃণমূল, সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে পর্যটকরা মারা যেত না, ভারতীয় পর্যটক। আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে দেশের বর্ডার্সগুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে। আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে, সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তাড়াহুড়ো কিসে। বাংলাকে কবজা করার এই চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয়, আপনি কবজা করতে চান এবং কবজা যেন তেন প্রকারণে। আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো, সেই পরিবারের কান্না, সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না, পৌঁছয় না আপনার চোখ অবধি? আপনি কানে সেটাকে শুনতে পান না? আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না? দেশের স্বার্থে যেটা সঠিক কাজ সেটাই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। কোন দেশের অনুপ্রবেশকারীরা তো দেশের সম্পদ হতে পারে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব, এটা আমি মনে করি। নির্বাচন কমিশন এসআইআর এ যা করতে চাইছে সেটা নির্ভুল ভোটার তালিকা নয়, সেটা হচ্ছে নাগরিকত্ব ঠিক করাটা নির্বাচন কমিশনের অতএব ঘাড়ে পড়ল। এটা নির্বাচন কমিশনের কাজ না, অমিত শাহ দপ্তরের কাজ নাগরিকত্ব নির্ধারণ করা। এই অপরাধ যদি কিছু থেকে থাকে সেই অপরাধ অমিত শাহ, আর নিজের অযোগ্যতাকে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশনের ঘাড়ে। বলছে ঘুষপেটিয়া সব চুন চুনছে, তাদের সবাইকে ডিলিট করে ডিপোর্ট করা হবে। শাসক বিজেপি তার যাতে সুবিধে পায় তার মতন করে পশ্চিমবাংলাতেও একই রকম ভাবে যাদের ভোটে জিতেছে শান্তনু ঠাকুররা, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অথবা তৃণমূলের এমএলএ-রা নেতা হয়েছে, তারা যাদের ভোটে নির্বাচিত হলেন তাদেরকে যদি পচানি ফেলতে হয় তাহলে এই নেতা মন্ত্রীদের প্রথম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা অবস্থান নিয়ে ময়দানে বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশ বিএসএফ এর সঙ্গে সমান্তরাল নজরদারি চালাবে হিন্দুত্ববাদী এই সংগঠন। অনুপ্রবেশ রুখতে নজরদারিতে কাজে লাগানো হবে স্থানীয় যুবকদের। অনুপ্রবেশ বন্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ না করলে কলকাতায় রাস্তায় নামার হুঁশিয়ারি ভিএইচপির। বর্ডার এরিয়া নজরদারি বলতে আমাদের এখানকার কার্যকর্তারা আছে,
অবশ্যই দেশের সুরক্ষার হিতে যেটা অস্বাভাবিক চোখে পড়বে আমরা স্থানীয় প্রশাসনকে জানাবো আমাদের পক্ষ থেকে, এবং সেই হিসেবে তো আমাদের নজরদারি থাকবে। স্থানীয় যারা যুবক আছে সেই যুবকরা সেখানে যাবে, সেখানে গিয়ে যদি কোনো অপ্রীতিকর যদি কোনো ঘটনা দেখে বা ঘটনা ঘটে তৎক্ষণাৎ সেখানকার যে সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা আছে তাদেরকে জানাবে বা স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে জানাবে। প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা আপনি বলতে পারেন প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সরকারের পক্ষে কাজ করব, সহযোগী হিসেবে কাজ করব। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি বাধ্য না হয় আমরা আন্দোলন করব, বড়সড় আন্দোলনে নামবো, কলকাতা রাজপথে নামবো। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জন্ম এবং নিম্নচাপের জেরে নভেম্বরে বাকি দিনের ঠান্ডায় কাটা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়া দপ্তর মারফত আর কি আপডেট রয়েছে? দেখো, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যে ঠান্ডাটা পড়তে শুরু করেছিল সেই ঠান্ডা আপাতত অনেকটাই কমেছে এবং আরো কমবে। দিনের বেলা একটা অস্বস্তিকর গরম থাকবে আগামী কয়েকদিন এবং নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে একটু বৃষ্টিও হতে পারে। এর কারণ একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ অনেকটাই শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড় হয় কিনা আবহাওয়া দপ্তর নজর রাখে, তবে এটা কোথায় ল্যান্ডফল কোন দিকে যাবে সেটা এখনো স্পষ্ট নয়। তবে পূর্ব উপকূলে বিভিন্ন জায়গায় জলীয় বাষ্প ঢুকবে, যার জন্য ঠান্ডা অনেকটাই কমে যাবে। মধুকল্পিতা, ধন্যবাদ কমলেশ। বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু, মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের শোরগোল। বাঁকুড়ার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাহুল মাঝির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের দাবি মৃতের পরিবারের। আমরা ওইটাই, একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে, আমরা তো শুনে পরে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কি করেছেন, মানে ঘটলো কি করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো কোন কিনারা পাচ্ছেন, এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কি জন্য হলো। যেরকম দোকান খুলেছি, খুলি পরে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন, তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা আছে। দিয়ে মেসকে এলাম, মেসকে এসে দেখলাম আরো দুটো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। সেখান থেকে হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলে পরে গামছা টামছা খোলাখুলি করে একটু জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল শরীর।